যে মামলাটা তুলে না নিলে আমার অনেক বড় ক্ষতি হবে। তো এই যে মামলা একটা আইনি প্রক্রিয়াতে যাচ্ছি, এখানে আমার জীবন নাশের কেন হুমকি আসবে এটা তো আমার জানা নেই। কারণ আমি তো কোনো মিথ্যে কোনো কিছু না, সবার কাছে সমস্ত প্রমাণ আছে। এখন আসেন যে প্রমাণ বলতে কি বোঝান। প্রমাণ বলতে আমার যে ভিডিওটা 65 লক্ষ টাকা আমার কাছে চেয়েছিল সেটা আমার পেজে আমি আপলোড করেছিলাম। আপলোড করার পরে সেটা ডিলিট করানো হয়েছে এবং ডিলিট করে আমার এই বাসা থেকে যে টেনে হিচড়ে মেরে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ সাক্ষী আছে, যেটা ইনভেস্টিগেট অফিসার নিয়ে গেছে এবং মামলাটা নিয়েছে। মামলাটা এখন কি প্রক্রিয়াধীন আছে। তাহলে প্রক্রিয়াধীন থাকার পরে আমার জীবন, এখন আমার বাচ্চাদেরকেও মেরে ফেলার হুমকি। এই হুমকিটা আসলে আমি কিভাবে নিব বা এই হুমকিটা কেন আসবে? একটা আইনের দ্বারস্থ আমি কি হতে পারবো না? বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একটা নারী হিসেবে হতে পারবো না? আমাদের দিনের পর দিন জিম্মি করে রাখা হয়েছে। কোরআন শরীফের মতো পবিত্র জিনিসকে শপথ করানো হয়েছে কারোর সঙ্গে যেন কমিউনিকেশন না করি। আমি মেন্টালি কতটা ট্রমাটাইজ ছিলাম আপনারা এর আগে আমার ইন্টারভিউ দেখেছেন। নামটা রাসেল মিয়া কিভাবে করে কি টর্চার করেছে এটা আপনারা সকলেই দেখেছেন। সকলেই আপনারা যেদিন এসেছেন সেদিন দেখেছেন যে আমি পুরো ট্রমাটাইজ ছিলাম। এখন আমি ধীরে ধীরে সেখান থেকে যখন বের হচ্ছি, একটার পর একটা হুমকি। ভাই মৃত্যু তো আজ হইলেও হবে, কাল হইলেও হবে। আল্লাহ কোনোদিন আমাদেরকে সারা জীবন দুনিয়াতে রাখবেন না। এখন মৃত্যু যদি রাসেল মিয়াকে মামলা করার কারণে এবং রাসেল মিয়ার আমাকে যে ধরনের মানসিক শারীরিক টর্চার করেছে সেই টর্চারের প্রতিবাদ জানানোর কারণে যদি আমার মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ, মৃত্যুকে আমি একেবারে স্বাগত জানাই এবং প্রতি সেকেন্ড আমি মৃত্যুর জন্য তৈরি। আমার ভেতরে বিশ্বাস করেন 1% ভয় নাই। এই যে ফোনটা আপনারা শুনলেন, সবাইকে আমি দিয়ে দিব, রেকর্ডিংটা আপনারা শুনবেন। এবং এই জিনিসগুলো যে আমার কাছে এভিডেন্স সহকারে এসছে, এই জিনিসগুলো কিন্তু চারটেখানি বিষয় না। হ্যাঁ, যে একটা নারী, আমি একটা সোশ্যাল মিডিয়া পাবলিক ফিগার হয়ে আমাকে ছাড় দিচ্ছে না, তাহলে ঘরে ঘরে মেয়েদের কি হইতেছে এখন? এটা কিন্তু অনেক বড় ভাববার বিষয়। তারপরে আসেন অদৃশ্য শক্তি। এই যে তার অদৃশ্য সুগার মাম্মিরা, এই যে তার অদৃশ্য শক্তি, তারা কি করলো? আমার বাসায় ধুম করে আসলো উইদাউট মাই নোটিস, উইদাউট মাই নলেজ। তারা আসলো, তারা এসে তাদের মতো করে বক্তব্য দিয়ে কান্নাকাটি করে আমার জন্য জান প্রাণ দিয়ে দিল, অথচ তারাই গিয়ে তাকে জামিন করায় নিয়ে আসলো। এবং বলি তা যাদের কথায়, যেই সুগার মাম্মির কথায় রাসেল মিয়া যদি বলতো আই উঠতো, রাসেল মিয়া যদি বলতো আই বসতো, সেই সুগার মাম্মি কিন্তু আসল আমার এই সংসারটা ভাঙার পিছনে কারণ সেই সুগার মাম্মির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। সুগার মাম্মিটা কি আসলে? সুগার মাম্মি নামটা আমি এখন আইনের জন্য বলতে পারবো না, আইনের বাধা আছে তাই বলতে পারবো না। কিন্তু সেই সুগার মাম্মির সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে আমার বিয়ের পরে সেই ব্যক্তি সহ্য করতে পারে নাই আমার সুখটা, এবং যখনই দেখছে আমি হ্যাপি উইথ রাসেল মিয়া, তখনই সে রাসেলকে বলছে বাসা থেকে বেরো যা, এটা কর ওইটা কর। আর রাসেল বলতো আমি তার জন্য জীবন দিতে প্রস্তুত। এখন আপনারা কখন একটা নারীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন বলেন তো? কখন আপনি কারোর প্রতি কারোর জন্য জীবন দিবেন? বলেন, কখন দিতে প্রস্তুত থাকবেন? হয় সে আপনার বোন, হয় সে আপনার মা, হয় সে আপনার রক্তের কেউ, হয় সে আপনার বউ অথবা আপনার প্রেমিকা। তাহলে সে সুগার মাম্মিটা তার কি হতে পারে? জানের টুকরা, কলিজার ধন। তো আলটিমেট সেই সুগার মাম্মিটা যে আমার বাসায় এসে এত কিছু নাটকীয় করে গেল, এত নাটক করে গেল, এবং সেই সুগার মাম্মি আজকে ছাড়াই নিয়ে আসলো বিকজ অফ গতকালকে নাকি একটা মামলা হয়েছে দেখলাম, সবাই আমাকে পাঠাচ্ছে। তো সুগার মাম্মির মামলা হয়েছে, তাদের অপরাধের জন্য তাদের মামলা হবে, এটা তো আইন দেখবে। আমি তো আইন না, আমি ভিকটিম, তাই না? ভিকটিম আমি আইনের দ্বারস্থ হচ্ছি প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। তো আমি জানি না আসলে এখন কি হবে। আমি শুধু আপনাদেরকে ডাকার একটাই কারণ, কোনো কারণে যদি আমার কোনো ধরনের শুনেন সুইসাইড, আত্মহত্যা অথবা রোড অ্যাক্সিডেন্ট অথবা যেটা আননেসেসারি মৃত্যু, সেটার কারণ থাকবে সেই সুগার মাম্মি। আমি আপনাদেরকে নামটা আমি অন ডিজিটাল প্ল্যাটফর্মে বলতে পারবো না আইনি বাধার কারণে, কিন্তু জটিলতার কারণে, কিন্তু সেটার জন্য আইনি প্রসেস চলছে। সেই নাম এবং রাসেল মিয়া এবং রাসেল মিয়ার কিছু চক্র, পুরো চক্রটা জড়িত, যারা চাচ্ছে না কোনোভাবে আমার মামলাটা কোনোভাবে একদম দৃষ্টান্তমূলক হোক। এবং মিথ্যা মামলা তারা বারবার বলছে, কেউ ক্যাপশন দিচ্ছে যে মিথ্যা মামলা বর্ষা চৌধুরী করে না। আমি বর্ষা যেই যখন সহ্য করেছি, আমাকে কোরআন শরীফ একটা মানুষের বাসায়, আপনার বাসায় আমাকে নিয়ে গিয়ে কোরআন ধরাবেন? আপনি যদি একটা মুসলিম হয়ে থাকেন, আপনার বাসায় আপনি বলবেন যে এই কোরআন শরীফ শপথ কর, জামাই তো কোরআন শরীফ শপথ কর। আমি বলছি সংসারটা থাকবে, আমি ওকে বোঝাবো, ও সংসার করবে, তুই শপথ কর। শপথটা করাইলো। আপনারা কখনো করবেন এই কাজ? ইসলামকে অবমাননা করবেন?
সেই সুগার মাম্মিকে আমি কিছুই বলবো না। তার অনেক ক্ষমতা, সে মহারানী, সে অনেক কিছু, সে সুগার মাম্মির চেয়েও অনেক কিছু, এবং তার আরো কিছু সুগার মাম্মি আছে দেশের বাইরে যারা আমার সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে। আরো কিছু ভয়েস এভিডেন্স আছে যেগুলো আমি আপনাদেরকে দিতে পারছি না বিকজ অফ দ্য রিজন মামলার ইনভেস্টিগেশনের জন্য আমার লয়ার বলেছে বর্ষা দরকার নেই, এগুলো দরকার নেই। বাট প্রমাণ ভাই, আদালত দেখবে প্রমাণ, আইন দেখবে প্রমাণ, এবং আমি বর্ষা চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করে যাব যে আমার এই যে অভিযোগ, এই যে আমাকে এতদিন ধরে বিয়ের পর, বিয়েটা কিভাবে করলো আসেন আরেকটা কথায়, নিকানামায় গিয়ে কি পেলাম, শুরুটাই কিভাবে মিথ্যে হলো। নিকানামায় গিয়ে পেলাম যে বরের ভাষ্য মতে আমি তার প্রথম স্ত্রী, এটা নিকানামা তুলতে গিয়ে পেলাম। এবং আমার যেই পয়েন্টটা থাকে নারীদের, সেখানে লেখা আছে আমি বিধবা, স্পষ্ট করে বলছি লেখা আছে উইথড্র। অথচ তার আরেকটা বিবাহ বের হলো, তার 11 বছরের সন্তান বের হলো, পরবর্তীতে তার আরেকটা ওয়াইফ বের হলো, এবং সেই পেপারগুলো আপনাদের সবাইকে আমি দিয়ে দিব। ডিভোর্স লেটারটা আমার হাতে চলে এসছে, তার যে ডিভোর্স হয়েছিল 2015 সালে, পরবর্তীতে 2020 সালের বিয়ে বের হলো, এবং তার সঙ্গে যে লিভ টুগেদারে যে নারীরা ছিল তারাও কিন্তু আমাকে জবানবন্দি দিচ্ছে যে বর্ষা আপু এই যে আমার ভয়েস রাখো, আদালতে পেশ করো। তাহলে আলটিমেট জিম্মিকে প্রতারণা কার সাথে হলো আপনারাই বলেন। আমাকে যে ধরনের প্রতারণা বারবার বলছে, আমি ট্র্যাপ করে বিয়ে করেছি, এই হয়েছে সেই হয়েছে, আসলে আলটিমেট প্রতারক কে? আইন দেখবে কি? আমাকে বলেছে সে এতিম, আল্লাহকে ভালোবাসে বলে, আল্লাহকে ভালোবেসে সে একজন এতিম, তার মা নাই, তার বাবা নাই, তার দুনিয়াতে কেউ নাই, সে আমার 2টা এতিম বাচ্চার দায়িত্ব নিছে। এবং আমি চিন্তা করছি যে ঠিক আছে, ওকে, আমি ভাই বিধবা, ইসলামে তো না মানে বিয়ে নিষেধ না। হ্যাঁ, আমার প্রথম বিয়ে হয়েছে, ডিভোর্স দিয়েছি আমি, পরবর্তীতে আমার স্বামী মানে চলে গেছে, নাই দুনিয়াতে, আমার বাচ্চার 38 দিনে। তার মানে তো এই না যে আমি বিয়ে করতে পারবো না, আমার ইসলাম নিষেধ করেন নাই। আমি বিয়ে করেছি, অবৈধ সম্পর্ক করিনি, বৈধ সম্পর্ক করেছি যেটাতে আল্লাহ খুশি হন। কিন্তু কে জানতো যে বিয়ের 2 দিন পর থেকে তার নতুন আরেক রূপ দেখবো, নতুন আরেক রাসেল মিয়াকে আমরা দেখবো। আপনারা যেহেতু এই রাসেল মিয়াকে দেখেন নাই, আমি যে প্রমাণগুলো আপনাদের কাছে শো করেছি, আপনারা কেউ কি এই রাসেল মিয়াকে দেখেছেন? আরেকটা বিষয়, আপনার সঙ্গে যদি 12 বছরের পরিচয় না থাকে, আপনি কেন বলবেন আমার সাথে ওর 12 বছরের পরিচয়? আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম তখন আমাকে গিয়ে ছাড়ায় নিয়ে আসছে, পয়েন্টগুলো নোট আউট করবেন। আমাকে গিয়ে ছাড়ায় নিয়ে আসছে, আমার জন্য অনেক ফাইট দিছে, আমার জন্য রাসেল অনেক কষ্ট করছে, রাসেল অমায়িক, রাসেলের চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে আমাকে গার্ডসটা দিছেন, এই গার্ডসটা দিয়ে আজকে আমার লাইফটা যে ধ্বংস করছেন। আপনার ঘরে তো বাচ্চা আছে, আপনার পোলার তো ডিভোর্স হয়ে গেল, আপনার মেয়েরও ডিভোর্স হয়ে যাচ্ছে, তো কি হইলো দিন শেষে? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। এই যে কোরআন অপমাননার জন্য যেটা হইলো, এটা কি হইলো আপনাদের কাছে? আপনার কাছে এখনো মনে হয় না যে আমি মুখ দিয়ে নামটা বলতেছি না, মুখ দিয়ে যখন নামটা বের হবে তখন কি হবে? হয়তো এই মুখ দিয়ে নামটা বলার আগে আমার মেরে ফেলতেই পারে। তার অনেক বড় বড় পাখাওয়ালা লোকজন আছে, হ্যাঁ, অনেক বড় বড়, তার অনেক কিছু আছে। গুলশান বনানী এরিয়াতে তার যাতায়াত, তার থাকা, সে বাংলাদেশের বড় বড় ক্লাবের মেম্বার, তার কি জানো ড্রিঙ্কস খাইতে লাইসেন্স লাগে না, সে সবকিছুর মেম্বার। আচ্ছা ভাই আপনারাই বলেন, কেউ যদি মেম্বার হয়, একটা মেম্বার হইতে কত টাকা লাগে? কত টাকা লাগে ক্লাবের মেম্বার হইতে? আপনি হবেন, আপনি যদি কোটিপতি না হন তাহলে আপনি লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিয়ে কোনো ক্লাবের মেম্বার হবেন? আর যদি হন, সেটা কি কারণে হবেন? আপনার যদি মদই না খাইতে হয় তাহলে আপনি হবেন কেন আমাকে বলেন। তো যাই হোক, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটবো না। তবে আমার সংসারটা যখন দেখছে যে রাসেল মিয়া আমি ভালো আছি, বিয়ের দিন সকালবেলাও যখন শুনেছে ভালো আছি, পরবর্তীতে যখন তার বাসায় নিয়ে গেছে এবং বাসায় নিয়ে গিয়ে দাওয়াত দিয়েছে, বাসায় আমি একেবারে ডালা টালা ভরে খাবার দাবার নিয়ে গেছি, আমার পেজে সেটার প্রমাণ আছে। আমি এভিডেন্স ছাড়া বর্ষা চৌধুরী কোনো কথা বলে না। সেই ডালা টালা নিয়ে আমি যখন তার বাসায় গেছি, সে আমাকে সম্মান করেছে। সে বলছে সামাজিক ভাই হইলে ভাই, সামাজিক ভাইদের কেউ ডায়মন্ডের রিং দেয়? আমি তো আমার সামাজিক কোনো ভাই বোনদের ডায়মন্ডের রিং দিই নাই। আমি যাদের দেই তারা আমার ব্লাড হইতে হয়, অথবা তাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক হইতে হয়, পারিবারিক সম্পর্ক হইতে হয়, নাহলে আমি দিব না। তো কেন দিবেন? তাহলে কি আপনি আরো বেশি গার্ডসটা দিচ্ছেন যে ইয়েস সে তো তার ভাই, আমি কিন্তু এখন নিজে খুব কি বলে শক্ত আছি, আমার গার্ডসটা শক্ত আছে। কোরআন শরীফ শপথ করা যখন আমাকে বললো কারোর সঙ্গে যোগাযোগ